প্রথম আলো এবং বিবিসি বাংলা বড় করে কার্ড নিউজ করলো, পাকিস্তান থেকে জাহাজে যা আসলো কি জানা গেল, কোট আনকোট এরকম, মানে পাকিস্তানের জাহাজে পণ্য বিষয়ে যা জানা গেল, প্রথম আলো কার্ড করলো, বিবিসি বাংলাও কার্ড করলো। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে শত শত জাহাজ বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে আসে, সেইটি নিয়ে কি বিবিসি বাংলা বা প্রথম আলো এরকম কার্ড কোনোদিন করেছে? অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আরো ছিলেন উদ্বাস্তুর মতো, তারা শুধু খুঁজছিলেন বিএনপির এমন একজন কোন নেতা যাকে দেখলে চেনা যায়, বিএনপির সিনিয়র নেতা। আপনি জানেন না, যখন কাকরাইলে মুহুর্মুহু ফায়ার চলে, আগুন আর আগুন, তখন আমরা স্টেজের কাছে ছিলাম, আমরা চাচ্ছিলাম অন্তত বিএনপির একজন সিনিয়র নেতা এসে দাঁড়াক, যে চলো মিছিল নিয়ে যাই। মুন্নি আপা আজকে এখানে যেটা বললো আপা আপনার সাথে, আমি জানি না যে মানে উনি বিএনপিতে বিপদে পড়বেন নাকি জানি না। কারণ হলো, আমরা ইনকিলাব মঞ্চ থেকে একটা প্রোগ্রাম করেছি, সেখানে বিএনপির 2জন সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন। আমরা যথেষ্টই ভালো করে সম্মান করে তাদেরকে কিছু প্রশ্ন করেছি সংবিধান সংক্রান্ত বিষয়ে, যেহেতু সংবিধানের ব্যাপারেও বিএনপি বলেছে না, তারা এখন এটা পরিবর্তন চায় না। চুপ্পুর ব্যাপারেও বলেছে তারা পরিবর্তন চায় না, সাংবিধানিক দোহাই দিয়ে। এবং যেটা আমরা বুঝতে পারি যে এতে বিএনপির হাইকমান্ডও অনেকটা বিব্রত হয়েছে যে আমরা তাদেরকে এই প্রশ্ন কেন করছি। ইভেন চুপ্পুর পদত্যাগের জন্য আমরা যে বঙ্গভবন অভিমুখে মিছিল করে গেলাম, এটাও কিন্তু বিএনপির অনেকে বিব্রত হয়েছে ইনকিলাব মঞ্চের ব্যাপারে। এই জন্য আমরা যেটুকু বুঝি যে ইনকিলাব মঞ্চ কিন্তু বিএনপির গুড বুকিং নাই। তো আমার আফসোস হলো, আজকে মুন্নি আপা এখানে যা বললেন, এইটা হলো বাংলাদেশের গণমানুষের কথা। এখন এই কথা তো বিএনপির কোন নেতৃত্ব স্থানীয় পর্যায়ের লোক বলছে না। এখন এটা কি মুন্নি আপা বলছেন নাকি বিএনপির দল লোক বলছে? বিএনপি যদি বলে তাহলে আসলে বুঝতে পারছি না এটা কি হবে। তবে দলের মতামত, কারণ উনি তো অনেকটাই বললেন যে দলের এটা করা উচিত। তো আমি তো মুন্নি আপাকে অনেক অনেক স্যালুট করছি, অনেক রেসপেক্ট জানাচ্ছি যে উনি অন্তত ঝুঁকি নিয়েই, আমি বলবো ঝুঁকি নিয়েই এই কথাগুলো বললেন। হ্যাঁ, ঝুঁকি নিয়ে বললেন, নিশ্চয়ই ঝুঁকি নিয়ে বললেন। একটু ফাঁকে আপনাকে দেখেন, মুন্নি আপা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই জায়গাটা আমি আপনাকে একটু টাচ করতে চাই। মুন্নি আপা বললেন যে বাংলাদেশে কোন দেশ থেকে জাহাজ আসবে, কোন মাল খালাস করবে, এইটা বলবার অন্য দেশকে। খেয়াল করেন, মানে করাচি থেকে বাংলাদেশের জাহাজ আসলো, বাণিজ্যিক জাহাজ। নিউজের ফ্রেমিংটা আপনি খেয়াল করেছেন কিনা, ওই দিন প্রথম আলো এবং বিবিসি বাংলা বড় করে কার্ড নিউজ করলো, পাকিস্তান থেকে জাহাজে যা আসলো কি জানা গেল, কোট আনকোট এরকম, মানে পাকিস্তানের জাহাজে পণ্য বিষয়ে যা জানা গেল, প্রথম আলো কার্ড করলো, বিবিসি বাংলাও কার্ড করলো। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে শত শত জাহাজ বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে আসে, সেইটি নিয়ে কি বিবিসি বাংলা বা প্রথম আলো এরকম কার্ড কোনোদিন করেছে? তো কি করেছে, মানে আপনি উস্কে দেয়া কি এসেছে পাকিস্তান থেকে? তো আমি একটু স্যাটার করে বিবিসি বাংলার ফেসবুক পেজে লিখেছিলাম একটা কমেন্টে, দেখলাম যে এইটা আবার প্রচুর মানুষ রিয়েকশন দিয়েছে। তোরা যেহেতু বলেছে যে জানা কি এসেছে, আমি লিখেছি এসেছে বোমা, বোরকা আর জেহাদি বই। মানে ওরা তো এইটাই বলতে চায়, যেহেতু পাকিস্তান থেকে আসছে, সুতরাং এইটা তো আসা উচিত যে হলো বোমা, আর আসা উচিত বোরকা, যে বোরকা পরে বোমা মারবে, আর জেহাদি বই। মানে আপনি ভাবেন নিউজের ফ্রেমিংটা কি। এই যে বিবিসি বাংলায় নিউজটা করলো, এটা কি অন্য দেশের ব্যাপারে এরকম করে? প্রথম আলো কি অন্য দেশের ব্যাপারে এরকম করে? এটা আমি আপনাকে জাস্ট একটু বলে দেয়া, মানে ফাঁকে একটু নোট দিলাম। এখন আমি আপনাকে কাইন্ডলি, আপনি যে প্রশ্নটা করছিলেন, এখানে একটু বলা যে আপা যেভাবে ছাত্রদেরকে ই করলেন, কনগ্রাচুলেট করলেন, আপনার মনে আছে কিনা রিজভি ভাই যেদিন জেল থেকে মুক্ত হলেন, এই জিনিসটা আমার খুব মনে আছে। রিজভি ভাই যখন জেল থেকে মুক্ত হলেন, উনি গাড়িতে, তখন সাংবাদিকটা ধরলো, রিজভি ভাই লিটারারি ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা বলতে, মানে তোর চোখে পানি ছলছল করছিল যে আমরা পারি নাই, আমাদের ছেলেরা করেছে, আমরা পারি নাই, আমাদের ছেলেরা করেছে। তো এর মধ্যে খুব বাজে একটা রাজনীতি যেটা হতে শুরু করলো, বিএনপিও লিস্ট করে বলতে চায় বিএনপির 450 জন, জামাত লিস্ট করে বলতে চায় জামাতের, মানে সব রাজনৈতিক দল লিস্ট করে করে বলতে চায় তাদের কতজন শহীদ। ভাই এখন যে 400, 500, 700 জন আর লিস্ট করেন, ছোট একটা কথা বলে মন খারাপ করে না, আমি তো আর বিএনপি লিস্টেড কর্মী না, কিন্তু আমরা বাংলাদেশের জন্য বিএনপিকে কেন ভালোবাসি দেখেন। গত বছরের আগের বছর 10ই ডিসেম্বরে ঢাকার ওই যে ইসের দিকে যেতে, গোপীবাগ মাঠের দিকে যে বিএনপি বিরাট 10ই ডিসেম্বরে সমাবেশটা করেছিল, সারা ঢাকা থেকে যখন কোনো লোকজন ঢুকতে পারতেছিল না, তো আমি, আমার স্ত্রী আমাকে সাথে নিয়ে গিয়েছিল, বিকজ রাস্তায় এত চেক করছিল, শুধু সাথে মহিলা থাকলে
সম্ভবত একটু ছাড় দিচ্ছিল মেডিকেল বলে, আমরা মেডিকেল ফাইল নিয়ে আমার স্ত্রী আমার সাথে গিয়েছিল অন্তত 6 থেকে 7 কিলোমিটার হেঁটে সেই সমাবেশে যুক্ত হওয়ার জন্য। আমি যেটা বলতে চাই, বিএনপি এই 2024-এর নির্বাচনের আগে 2013-তে 28 অক্টোবর সম্ভবত বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে যে বড় সমাবেশ ডাকলো, ঐতিহাসিক সমাবেশ ডাকলো, আমি সেই সমাবেশের একদম স্টেজের সামনে দাঁড়াইছিলাম, আমি আর আমার এক বন্ধু, আমি তার নাম বলছি না। যখন হামলা হলো স্টেজ, মানে দেখা গেল যে কাকরাইলের দিকে হামলা হচ্ছে, সকল সিনিয়র নেতা, আপনারা যে এখন এত শহীদের লিস্ট নিয়ে বলেন, আমি আপনাকে আপনার দায়িত্ব নিয়ে বলতে চাই, বিএনপির হাজার হাজার নেতা কর্মী যাদের হাতে শুধু একটা লাঠি, ছোট ছোট অথবা পতাকার স্টিক, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আরো ছিলেন উদ্বাস্তুর মতো, তারা শুধু খুঁজছিলেন বিএনপির এমন একজন কোন নেতা যাকে দেখলে চেনা যায়, বিএনপির সিনিয়র নেতা। আপনি জানেন না, যখন কাকরাইলে মুহুর্মুহু ফায়ার চলে, আগুন আর আগুন, তখন আমরা স্টেজের কাছে ছিলাম, আমরা চাচ্ছিলাম অন্তত বিএনপির একজন সিনিয়র নেতা এসে দাঁড়াক, যে চলো মিছিল নিয়ে যাই। হাজার হাজার মানুষ মৃত্যু জেনে কাকরাইলের মুখে মিছিল নিয়ে যেত, এবং আমরা তখন বলেছি ওই হামলার পরে যদি মিছিল নিয়ে কাকরাইলে যাওয়া যেত, কয়টা লাশ পড়তো? 5টা 10টা। আওয়ামী লীগ ওদিন পড়ে যেত, আওয়ামী লীগ রক্ষা করতে পারতো না। এবং সেই কথাটা 3-4 মাস পরে মির্জা আব্বাস ভাই উনি একদিন বললেন যে হ্যাঁ, আমাদেরকে মৃত্যু ভয় পেয়ে বসেছিল, আমরা যদি সেদিন একটা মিছিল নিয়ে ঘুরে দাঁড়াতে পারতাম, বাংলাদেশের ইতিহাস অন্যরকম হয়ে যেত। তো ধরেন স্থায়ী কমিটির একজন সদস্য, সে বলতো ঠিক আছে চলো, উনি মারা যেতেন, তো উনি মারা গেলে কি হতো? এর মানে এই যে বিএনপি মারা যেতে পারলো না, এবং এই ছাত্ররা মারা যাওয়ার প্রতিযোগিতা করলো, আনাসের চিঠি পড়লে আপনি অসুস্থ হয়ে যাবেন।